বাংলাদেশ যুক্তরাষ্ট্র এআরটি এবং 2027 অর্থ বছরের বাজেটের দিকে তাকাই, সেখানে কি ধরনের প্রভাব ফেলতে পারে? এখানে যে শুল্ক উদারীকরণের কথা বলা হয়েছে, যে শুল্ক উদারীকরণ অর্থাৎ শুল্কমুক্ত প্রবেশাধিকার, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। আপনারা জানেন যে প্রায় 4,500 পণ্যে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে 2,210টি পণ্যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে শুল্কগুলি প্রত্যাহার করতে হবে। 2025 সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানির উপর শুল্ক বাবদ রাজস্ব ছিল বাংলাদেশের $108.3 মিলিয়ন কিংবা 1,327 কোটি টাকা। সুতরাং আমদানি কাঠামো যদি পরিবর্তন হয়, শুল্ক উদারীকরণ হলে এই পরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকি রয়েছে। এবং তাছাড়া WTO সংক্রান্ত বিভিন্ন সম্ভাব্য ঝুঁকি রয়েছে। সেটা হচ্ছে যে ঝুঁকিটা হচ্ছে যে এই যে চুক্তিটা হয়েছে, এটা যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়া হয়েছে, এবং যেটা কিনা WTOর একটা ক্লজ আছে যে মোস্ট ফেভার্ড নেশন, এই নীতির যে একটা দেশকে যে সুবিধাটা দেওয়া হবে, সকল দেশকে, WTOর সদস্যভুক্ত সকল দেশকে সেই সুবিধাটা দিতে হবে। এটা হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন বা MFN নীতি। কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে এককভাবে, এই MFN নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে, এবং তার ফলে বাংলাদেশকে WTO ডিসপিউট সেটেলমেন্ট বডিতে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশকে যেতে হতে পারে। আর একটা হচ্ছে, আপনারা জানেন যে সরকারি ক্রয় এবং ব্যয়ের সম্ভাব্য প্রভাব, যে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট কিছু পণ্য ক্রয়ের যে বাধ্যবাধকতা রয়েছে এই চুক্তির মধ্যে, সেই ক্রয়গুলো যদি করে, তাহলে কিন্তু অনেক সরকারি ব্যয় বৃদ্ধি পাবে, সেগুলোর নীতিতে পরিবর্তন প্রয়োজন করতে হতে পারে। এবং সেই জন্যই এই চুক্তির রাজস্ব এবং বাজেট বিষয়ক যে প্রভাব পড়বে, সেটা কিন্তু পুনর্মূল্যায়ন করতে হবে সরকারকে, এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনা করতে হবে। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড যেটা করা হয়েছে US এর সাথে, আমরা কিন্তু লাস্ট লাইনটাতে আমরা বলেছি এটাকে রিভিউ করার জন্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে, যখন নাকি এখন এটা 10% 15% আসছে, আর আমরা পুরোটা করেছি হলো 37 থেকে এটাকে 19-এ নামানোর জন্য, তাহলে তো এটা রেলিভেন্সি থাকে না। এবং সেটার জন্য অবশ্যই আমাদের এখন হিসাব নিকাশ একদিকে করতে হবে, এবং অন্যদিকে আমাদেরকে এই ডিসকাশনটা ওপেন করতে হবে। এইটার মধ্যে অনেক কিছু আছে যেগুলো অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ফিসক্যাল ইমপ্লিকেশন এখানে আছে। আমরা যে প্রকিউরমেন্ট করব, সেই প্রকিউরমেন্টটা তো বেশিরভাগই করবে হলো ব্যক্তিখাতকে আমি যদি ব্রাজিল থেকে না এনে US থেকে আনতে বলি, তাহলে তো তাকে ভর্তুকি না দিলে সে কেন আনবে? তার যে দীর্ঘ সময় যদি দরকার হয়, তাহলে সে লিড টাইমটা কিভাবে পোষাবে? সুতরাং এইসব হিসাব নিকাশগুলো আমাদের করা দরকার। আমরা এখানে বলেছি যে এই যে কমার্সের উপর মরিটোরিয়াম, আমাদেরকে এই এগ্রিমেন্টের মধ্যে বলে দিয়েছে বাংলাদেশ শ্যাল সাপোর্ট। তো বাংলাদেশ কিভাবে WTOতে মরিটোরিয়ামের এইটা যে পার্মানেন্ট করা, যেটা 1999 সাল থেকে আছে, এবং বাংলাদেশের স্বার্থ হলো যে এই ধরনের, আমরা তো ইম্পোর্টার, সুতরাং আমরা যদি ট্যাক্স কালেক্ট করতে পারি কমার্সের উপরে, সেখানে কেন আমরা এই মরিটোরিয়ামের পক্ষে যাব বা USA-কে এটাকে আমরা সাপোর্ট দেব? এটা তো আমাদের জাতীয় যে স্বার্থ তার সাথে সাংঘর্ষিক। এবং আরও অনেক কিছু এখানে আছে। তৃতীয় দেশের সাথে সম্পর্ক কি হবে, কার কাছ থেকে আমি কি কিনতে পারবো, কার কাছ থেকে আমি বাণিজ্য চুক্তি করতে পারবো কি পারবো না, এগুলো তো আমাদের সার্বভৌমত্বের প্রশ্নের সাথেও জড়িত। তো অবশ্যই এখানে আমাদের ডায়ালগ ওপেন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি, আমরা তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চাই, ঠিক যেরকম সম্পর্ক রাখতে চাই আমরা অন্যান্য দেশের সাথেও। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার বাণিজ্য ঘাটতি আছে, সেই জন্য আমাকে রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারে যে তাদের বাণিজ্য ঘাটতি তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি, তাহলে তারাও রেসিপ্রোকাল ট্যারিফ বসাতে পারে। তারাও বলতে পারে যে তাহলে কেন আমার কাছ থেকে এয়ারবাস কিনবা না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুমি তাদের বিমান কিনবে। সো এই ধরনের অনেক কিছু আমাদের এটার মধ্যে আছে, যে জন্যে আমরা লাস্টে বলেছি যে এটা USTR এর সাথে ডিসকাশনটা অবশ্যই আমাদের ওপেন করতে হবে, এবং US সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে তো অবশ্যই এখানে একটা সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে।